হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। গুরুত্বপূর্ণ জিকেজিএস এর ক্লাস আমরা যে শুরু করেছিলাম তার 46 নম্বর ক্লাস এসএসসি রেল, গ্রুপ ডি, ডব্লিউপি, কেপি ইত্যাদি পরীক্ষার জন্য এবং আপকামিং বিভিন্ন পিএসসির পরীক্ষার জন্য তোমরা ক্লাসগুলো কিন্তু দেখতে পারো। খুবই দুর্দান্ত একটা সেশনের মধ্যে আমরা সমস্ত ধরনের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করার চেষ্টা করি। আজকের সেশনে তেমনই কিন্তু প্রশ্ন উত্তর থাকছে। প্রথম প্রশ্ন একদমই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু করছি। কোন সুলতান ইকতা ব্যবস্থা প্রচলন করেছিলেন? ইকতা ব্যবস্থা সুলতানি যুগে প্রবর্তিত একটা ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল বা ভূমি ব্যবস্থা ছিল ইকতা ব্যবস্থা। এই ব্যবস্থাটা শুরু করেছিলেন তিনি হচ্ছেন শামসুদ্দিন ইলতুৎমিশ। ইলতুৎমিশ বা শামসুদ্দিন ইলতুৎমিশ যিনি সুলতানি যুগের সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত। সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতাকে অ্যান্সার হচ্ছে ইলতুৎমিশ। গুড, এটা একটা জানবে। আচ্ছা, এখান থেকে আরও দুটো জিনিস একটু জেনে রাখো ইলতুৎমিশের সম্পর্কে। ইলতুৎমিশ তোমার হচ্ছে টাঙ্কা এবং জিতল নামক মুদ্রা প্রচলন করেছিলেন। টাঙ্কা ও জিতল মুদ্রা চালু করেন। গুড। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 40 চক্র কে শুরু করেছিলেন? 40 চক্র বা এটাকে বান্দেগান ই চেহেলগানি বা তুর্কান ই চেহেলগানিও বলা হতো। ঠিক আছে, 40 জন তুর্কি বিশেষজ্ঞ পণ্ডিতদের নিয়ে কিন্তু তৈরি হতো 40 চক্র। তো 40 চক্র প্রতিষ্ঠা কে করেন? অ্যান্সার হচ্ছে ইলতুৎমিশ প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, তিনি কি না কুতুব মিনার যেটা দিল্লিতে আছে সেই কুতুব মিনারের নির্মাণ কার্য সম্পন্ন করেছিলেন তিনি, মানে শেষ করেছিলেন। আইডিবিআই ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংকটি জড়িত গ্রাম উন্নয়নে, শহরের উন্নয়নে, শিল্পের উন্নয়নে নাকি রেলের উন্নয়নে? কিসের উন্নয়নে আইডিবিআই ব্যাংকটা জড়িত? আমি এটার ফুল ফর্ম বলে দিয়েছি, তো এটার উত্তর করা তোমাদের জন্য সহজ হয়ে গেছে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি মানে কি? ইন্ডাস্ট্রি মানে কি? শিল্পক্ষেত্র, বাণিজ্য ক্ষেত্র, তাই তো? তো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠা হয় শিল্প উন্নয়নের জন্য বা শিল্প উন্নয়নের সাথে এটা জড়িত। আচ্ছা, আইডিবিআই ব্যাংক লিমিটেড এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মনে রাখবে সদর দপ্তরটা মোস্ট ইম্পর্টেন্ট। সদর দপ্তর কোথায় অবস্থিত? আরেকটা জিনিস হচ্ছে এর প্রতিষ্ঠার সাল কোনটি? ঠিক আছে, প্রতিষ্ঠার সালটাও মোস্ট ইম্পর্টেন্ট। আইডিবিআই ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? রাইট অ্যান্সার হচ্ছে 1964, 1964 সালে এটা স্থাপিত হয় এবং এর সদর দপ্তর অ্যাজ ইউজুয়াল কোথায় অবস্থিত? মুম্বাই অবস্থিত আছে। মুম্বাই আইডিবিআই ব্যাংক, এক্সিম ব্যাংক, তারপরে আরবিআই, নাবার্ড, দেন এসবিআই, সমস্ত ব্যাংকের কিন্তু হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাইতে অবস্থিত আছে। পরেরটা দেখো, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? লাফিং গ্যাস হিসাবে পরিচিত কোনটি বা লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি এখানে? রাইট অ্যান্সার ইজ নাইট্রাস অক্সাইড হচ্ছে লাফিং গ্যাসের রাসায়নিক নাম। গুড। আচ্ছা, এর পরের প্রশ্নে আসার আগে আমি বলে রাখি, যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সকলে সকলে ক্লাসটিতে একটা করে লাইক করে দাও। আর শেয়ার করতেও কিন্তু ভুলবে না, বন্ধুদের কাছে শেয়ার করো। তোমাদের কিন্তু সাপোর্ট তোমাদের এই যে লাইক, কমেন্ট এবং শেয়ার, এই সাপোর্টগুলোই কিন্তু আমাদের ক্লাস করাতে রসদ যোগায় বা আমাদের কিন্তু ইন্সপায়ার করে প্রতিদিনের ক্লাসে আসার জন্য। তো তার জন্য অবশ্যই এগুলো তোমরা একটু করবে। চলো, আইসি এর ফুল ফর্ম বা পুরো কথা কি? আইসি বর্তমানে বহুল ব্যবহৃত আইসি। আইসি কোথায় ব্যবহার করা হয়? কম্পিউটারে ব্যবহার করা হয়। কম্পিউটারে ব্যবহৃত হয়ে থাকে আইসি। মোবাইল, কম্পিউটার ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আইসি এটা এক ধরনের সিলিকন চিপ। এটা কি চিপ? সিলিকন চিপ আইসি। তো এই সিলিকন চিপ আইসি এটা মেডের জন্য বা এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট হচ্ছে আইসির ফুল ফর্ম। ভারত ও কোন দেশের যৌথ সামরিক মহড়া
হরিমাও শক্তি, কি বলা হচ্ছে, হরিমাও শক্তি শুরু হয়েছে সম্প্রতি কোন দুটি দেশের মধ্যে, বা হয়েছিল কোন দুটি দেশের মধ্যে? ভারত এবং মালয়েশিয়ার মধ্যে এটা হয়। ভারতীয় সংস্কার সমিতি কে প্রতিষ্ঠা করেন? ভারতীয় সংস্কার সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? দারুণ একটা প্রশ্ন পেয়ে গেছি আমরা। দ্রুত উত্তর করো সকলে। ভারতীয় সংস্কার সমিতি এটা প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন, যিনি ব্রাহ্ম সমাজের সঙ্গেও জড়িত ছিলেন কিন্তু। ওকে, তো কেশবচন্দ্র সেন ভারতীয় সংস্কার সমিতি কবে প্রতিষ্ঠা করে? তিনি কবে প্রতিষ্ঠা করেছিলেন এটা? 1900, সরি 1900 নয়, মাফ করবে, 1800 1870 সালে স্থাপন করেছিলেন ভারতীয় সংস্কার সমিতি। তার সঙ্গে আরও একটা জিনিস, 1866 সালে তিনি ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে, বা ব্রাহ্ম সমাজ থেকে কিন্তু স্প্লিট হয়ে বা বাইরে গিয়ে একটা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেন, যেটার কথা আমরা আগেও বলেছি। গুড, এটাও জেনে রাখো। চলো পরের প্রশ্ন। কোন এককটি মহাজাগতিক দূরত্ব পরিমাপ করতে ব্যবহার করা হয়? মহাজাগতিক দূরত্ব মানে প্রচুর বড় বড় দূরত্ব পরিমাপ করতে ব্যবহার করা হয়ে থাকে কোন এককটি? আংস্ট্রম। আংস্ট্রমটা এরকম তোমার এককেও ব্যবহার করা হয়, মানে আংস্ট্রমের সংকেত এটা। তো এটা ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি ছোট দৈর্ঘ্য, যত ছোট ছোট দৈর্ঘ্য আছে, হ্যাঁ, সেই দৈর্ঘ্যগুলো মাপতে, অণু পরমাণুর দৈর্ঘ্য মাপতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে আংস্ট্রম। মাইল, কিলোমিটার এগুলো সাধারণ দূরত্ব মাপতে ব্যবহার করা হয়ে থাকে, সাধারণত এগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কিলোমিটার বা মাইল। আর আলোকবর্ষ মহাজাগতিক দূরত্ব পরিমাপ করতে ব্যবহার করা হয় আলোকবর্ষ। আরেকটা হচ্ছে পারসেক, পারসেকটাও প্রশ্ন দিয়ে থাকে। এই দুটি ব্যবহার করা হয়ে থাকে কোন ক্ষেত্রে? আমরা দেখেছি মহাজাগতিক দূরত্ব পরিমাপ করতে ব্যবহার করা হয়। নিচের কোনটি ভারতের শাস্ত্রীয় নৃত্যের ধরন নয়? ভারতের একটি ক্লাসিক্যাল ড্যান্স বা শাস্ত্রীয় নৃত্য নয় কোনটি? ভারতের একটি শাস্ত্রীয় নৃত্য নয় এর মধ্যে কোনটি? ছৌ নাচ ভারতের একটি শাস্ত্রীয় নাচ নয়। তো ছৌ কি ধরনের নাচ? এটা একটা লোকনৃত্য। কত্থক কোথায় হয়ে থাকে? উত্তরপ্রদেশে দেখতে পাই আমরা, উত্তর প্রদেশে দেখতে পাই, এটা একটা ভারতের শাস্ত্রীয় নাচ। ওড়িশি কোথায় দেখতে পাই? ওড়িশাতে আমরা দেখতে পাই, তো এটাও একটা শাস্ত্রীয় নাচ। মণিপুর কোথায় দেখতে পাই? মণিপুরে দেখতে পাই আমরা মণিপুরি, তো এটাও একটা শাস্ত্রীয় নৃত্যের ধরন। কিন্তু ছৌ একটা লোকনৃত্য। ছৌ আমরা কোথায় দেখতে পাই? পূর্ব ভারতে, যেমন তোমার পশ্চিমবঙ্গ, এটাকে পশ্চিমবঙ্গে দেখা যায়। ছৌ নাচ, ছৌ নাচ পশ্চিমবঙ্গে পরিচিত পুরুলিয়া ছৌ নামে। পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় দেখা যায়, তো এটাকে পুরুলিয়া ছৌ বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গে। ওড়িশাতে বলা হয়, ওড়িশাতে বলা হয় ময়ূরভঞ্জ ছৌ। তো এটা ওড়িশাতে কি নামে পরিচিত? ওড়িশাতে পরিচিত হচ্ছে ময়ূরভঞ্জ ছৌ নামে। আর হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে এই ছৌটা যখন পরিবেশিত হয়, তো ঝাড়খণ্ডে এটাকে কি বলা হয়? ঝাড়খণ্ডে বলা হয় সরাই কিল্লা ছৌ। তো সরাই কিল্লা ছৌ নামে পরিচিত হচ্ছে এটা ঝাড়খণ্ড রাজ্যে। ওকে, চলো আমরা পরেরটা দেখি। কোন স্থানে মহাত্মা গান্ধী শহীদ হয়েছিলেন? মহাত্মা গান্ধী তিনি শহীদ হন কোন স্থানে? চলো মহাত্মা গান্ধী সম্পর্কে দুটো জিনিস তোমাদের একটু বলবো। মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী তার জন্ম কবে হয়েছিল? মহাত্মা গান্ধীর জন্ম কবে হয়? জন্ম হয়েছিল মহাত্মা গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধী
এনার জন্ম হয়েছিল 2রা অক্টোবর, তাই না? এই দিনে আমরা গান্ধী জয়ন্তী পালন করে থাকি, বা এই দিনে একটা আন্তর্জাতিক দিবসও আছে, আন্তর্জাতিক অহিংসা দিবস বলা হয়ে থাকে। 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস। অ্যান্ড তিনি জন্মেছিলেন কবে? 2রা অক্টোবর 1869 সালে। 1869 সালে তার জন্ম হয়। তার মৃত্যু কবে হয়? তার মৃত্যুটা হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল বা শহীদ করা হয়েছিল। তো তার মৃত্যু হয়েছিল কবে? অ্যান্সার হচ্ছে 30শে জানুয়ারি। এই দিনে আমরা পালন করে থাকি 30শে জানুয়ারি, তার যেহেতু শহীদ করা হয়েছিল, এই দিনে আমরা শহীদ দিবস পালন করে থাকি জাতীয় শহীদ দিবস হিসাবে। 1948 সালে তার কিন্তু মৃত্যু হয়, বা তার হত্যা করা হয়েছিল। কোথায় হত্যা করা হয়? বিড়লা হাউসে। বিড়লা হাউসটা কোথায় আছে জানো? দিল্লিতে অবস্থিত আছে, নতুন দিল্লিতে বিড়লা হাউসে তার হত্যা হয়েছিল বা শহীদ করা হয়েছিল। আচ্ছা, রাজঘাট, এই রাজঘাটটা, এখানে তার সমাধি, এখানে হচ্ছে গান্ধীজির সমাধিস্থল। আচ্ছা, গান্ধীজির সমাধিস্থল এই রাজঘাট কোথায় আছে? এটাও দিল্লিতে অবস্থিত আছে, ঠিক আছে? রাজঘাট কোথায়? এটাও দিল্লিতে অবস্থিত আছে সমাধিস্থল। কোন প্রাণীকে শান্তির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়? এখানকার মধ্যে কোন প্রাণীটি শান্তির প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে? পায়রাকে কিন্তু শান্তির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়, জেনে রাখবে, হ্যাঁ? পায়রা শান্তির প্রতীক, সাদা পায়রা বিশেষ করে। রেল এসএসসি প্র্যাকটিস ব্যাচ, রেল এসএসসি ফাউন্ডেশন ব্যাচ 2025-26-এর এনরোল শুরু হয়ে গেছে TWS একাডেমিতে। যারা অধ্যায়ভিত্তিক সমস্ত ক্লাস অ্যাক্সেস করতে চাও, আমাদের TWS একাডেমি অ্যাপে গিয়ে সেখান থেকে রেল এবং এসএসসির ব্যাচে ভর্তি হয়ে যাও। রেলওয়ে ফাউন্ডেশন 2025-এর ব্যাচ, এবং তোমার হচ্ছে 25-26-এর জন্য এসএসসির বিভিন্ন এক্সামের জন্য তোমরা এই ব্যাচগুলোতে ভর্তি হতে পারো। ওকে, তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, অবশ্যই সকলে সেটা চেক আউট করবে এবং সেখান থেকে গিয়ে ভর্তি হয়ে যাবে। চলো, পরের আমরা একটা হোমওয়ার্ক দেবো আজকে। হোমওয়ার্কটা হচ্ছে কি, তাপমাত্রার এসআই একক কি? এটা কমেন্ট করে সকলে জানাবে, তাপমাত্রার এসআই একক কি? তাপমাত্রার এসআই একক কি? এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই সকলে এটা কমেন্ট করে উত্তর জানিয়ে যাবে। নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কতগুলি? এটাও একটা সুন্দর প্রশ্ন। ভারতের রাজ্য এবং যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে, ভারতের যে টেরিটরিগুলো আছে, সেটাকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রাজ্য, একটা কেন্দ্রশাসিত অঞ্চল। রাজ্য কতগুলি আছে? 28টি রাজ্য আছে, তাই না? 28টি রাজ্য আছে আমাদের ভারতে। আর কেন্দ্রশাসিত অঞ্চল ভারতে কয়টি আছে? 8টি আছে। 8টি কেন্দ্রশাসিত অঞ্চল কি কি একটু দেখে নাও। কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। রাজধানীর নাম কি? এখানে এদের রাজধানীর নাম দেওয়া আছে। কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা বঙ্গোপসাগরীয় অঞ্চলে অবস্থিত, এর রাজধানী হচ্ছে শ্রীবিজয়পুরম, যেটার পূর্ব নাম ছিল অ্যাকচুয়ালি পোর্ট ব্লেয়ার। দাদরা ও নগর হাভেলি এবং দমন দিউ, এটা হচ্ছে রাজধানী শহরের নাম হচ্ছে দমন। ওকে, চণ্ডীগড়, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, দাদরা নগর হাভেলি এবং দমন দিউয়ের রাজধানীর নাম কি? দমন। চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়। পুদুচেরির রাজধানী পুদুচেরি। জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর। লাদাখের রাজধানী হচ্ছে লে। জম্মু কাশ্মীর ও শ্রীনগর এই দুটো তৈরি হয়েছিল কবে? জম্মু কাশ্মীর ও লাদাখ তৈরি হয়েছিল 2019 সালে গঠন হয়। তো এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে, এটা কবে গঠন হয়েছিল? 2019-এ গঠন হয়। এবং এর মধ্যে তোমার যে লাদাখটা আছে, এটা হচ্ছে বৃহত্তম, ভারতের মধ্যে বৃহত্তম ইউটি কোনটি? সেটা হচ্ছে লাদাখ, ভারতের সবথেকে বড় ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল। আর দিল্লি এনসিটি, দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, এটাও একটা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ে, এবং এটা কিন্তু এখানকার রাজধানী হচ্ছে দিল্লি। আচ্ছা, লাক্ষাদ্বীপ হচ্ছে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে? ক্ষুদ্রতম ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপ। শুধু আয়তনের নিরিখেই নয়, এটা কিন্তু জনসংখ্যার নিরিখেও সব থেকে ক্ষুদ্রতম। আর জনসংখ্যায় বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কি? দিল্লি। আচ্ছা, লাক্ষাদ্বীপ সম্পর্কে আরেকটা জিনিস, লাক্ষাদ্বীপটা কোথায় অবস্থিত? পরীক্ষায় প্রশ্ন দেয়, এটা আরব সাগরে অবস্থিত আছে লাক্ষাদ্বীপ। পারদের পারমাণবিক সংখ্যা কত? পারদ মানে হচ্ছে মার্কারি, সংকেত কি? Hg।
সংকেত পারদের। ওকে, অলরাইট। এবারে দেখো পারদের পারমাণবিক সংখ্যা কত? এটাকে আমরা তরল ধাতু বলি, তাই না? এটাকে কি বলা হয়? তরল ধাতু বলা হয়। এবং আরেকটা জিনিস বলা হয়, পারদকে কিন্তু বলা হয় কুইক সিলভার, কুইক সিলভারও বলা হয়। গুড। তো কোন মৌলটিকে কুইক সিলভার বলা হয়? পারদকে বলা হয়। সাধারণ ঘরের তাপমাত্রায় এটা কিন্তু তরল থাকে, তো এটাকে তরল ধাতু বলা হয়। এবারে দেখো ডিয়ার স্টুডেন্টস, এর পারমাণবিক সংখ্যা কত? 80 হচ্ছে পারদের পারমাণবিক সংখ্যা, 80। গ্যাম্বিট কোন খেলার সাথে যুক্ত শব্দ? গ্যাম্বিট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়ে থাকে? গ্যাম্বিট বলে একটা শব্দ, এটা কোথায় ব্যবহৃত হয়? ফুটবল, দাবা, হকি, ক্রিকেট? ভালো করে ভেবেচিন্তে অ্যান্সার করো। গ্যাম্বিট শব্দটি কিসের সাথে যুক্ত? এটা যুক্ত হচ্ছে দাবা খেলার সাথে। ওকে, দাবা খেলায় গ্যাম্বিট, চেকমেট। চেকমেট শব্দটা খুবই আসে পরীক্ষায়, যে চেকমেট শব্দটা কিসের সাথে যুক্ত? চেকমেট এটা কিসের সাথে যুক্ত? দাবা খেলার সাথে কিন্তু যুক্ত হচ্ছে চেকমেট শব্দটা। খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় এখান থেকে আসার মতো একটা প্রশ্ন। অলরাইট, চলো পরেরটা দেখি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নিম্ন কক্ষটি হলো কি? দ্বিকক্ষ বিশিষ্ট অঙ্গরাজ্য যে আইনসভা বা রাজ্য আইনসভা, এর নিম্ন কক্ষকে কি বলা হয়? এই প্রশ্নটা আগেও আমরা করিয়েছি হয়তো। তো উত্তর কি হবে? একদমই বেসিক একটা প্রশ্ন, বিধানসভা, রাজ্য আইনসভার নিম্ন কক্ষকে। আর উচ্চ কক্ষের নাম কি? উচ্চ কক্ষের নাম কি? উচ্চ কক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ, তাই না? উচ্চ কক্ষের নাম কি? রাজ্য আইনসভার বিধান পরিষদ। সব রাজ্যে আবার বিধান পরিষদ থাকে না। নিচের কোনটি পরোক্ষ করের উদাহরণ? বলে ফেলো। 15 নম্বর প্রশ্ন, কোনটি একটা পরোক্ষ করের উদাহরণ? উপহার কর, সংস্থাগুলির জন্য কর্পোরেশন ট্যাক্স, সম্পত্তি কর নাকি জিএসটি? পরোক্ষ কর কোনটি? জিএসটি একটা পরোক্ষ কর, তাই না? সমুদ্রের 1 লিটার জলে লবণের গড় পরিমাণ কত? মানে সমুদ্রের যে 1 লিটার জল যদি তুমি এনে সেটা থেকে লবণ বার করো, কতটা লবণ তুমি পাবে? বা সমুদ্রের গড় লবণতা কত? গড় লবণতা কত সমুদ্রের জলের? আচ্ছা, গড় লবণতা, আচ্ছা লবণতা কিভাবে পরিমাপ করা হয়? লবণতা কোন যন্ত্রে পরিমাপ করা হয় জানো? বলো, কোন যন্ত্রে লবণতা পরিমাপ করা হয় জলের? অ্যান্সার হচ্ছে স্যালিনোমিটার। স্যালিনোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু গড় লবণতা পরিমাপ করা হয়ে থাকে। সমুদ্রের জলে 1 লিটার জলে গড় লবণ থাকে 35 গ্রাম, 35 গ্রাম। তো সমুদ্রের জলটা অনেক কিন্তু লবণে পরিপূর্ণ। এর ভিতরে NaCl আমরা আগের দিনের ক্লাসেই পড়েছি যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ধাতু কিন্তু আমরা এখানে পেয়ে থাকি, তাই না? NaCl কোথায় পাওয়া যায়? সমুদ্রের জলে পাওয়া যায়। দাক্ষিণাত্যের হর্ষবর্ধনের দাক্ষিণাত্য অভিযান প্রতিরোধ করেছিলেন কোন শাসক? হর্ষবর্ধন যখন দক্ষিণাত্য অভিযান করে, তার সেই দক্ষিণাত্য অভিযানটিকে কে রুখে দিয়েছিলেন বা কে বাধা দিয়েছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী ছিলেন একজন চালুক্য শাসক। শুধু চালুক্য শাসক নয়, চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন, যেটা দক্ষিণ ভারতে তারা রাজত্ব করেছিল। কোন ভারতীয় নোবেল পুরস্কার পায়নি? চলো, এরকম প্রশ্ন রেলের পরীক্ষাতে প্রচুর দিয়ে থাকে, রেলের পরীক্ষায় আসে, SSCর পরীক্ষাতে আসে এমন ধরনের প্রশ্ন। কে পায়নি, কে পেয়েছে, এমন প্রশ্ন দিয়ে থাকে। তো কোন ভারতীয় নোবেল পুরস্কার পায়নি এখনো পর্যন্ত? রবীন্দ্রনাথ ঠাকুর ভারত থেকে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913-তে। কোন ক্ষেত্রে? সাহিত্যে, তাই না? সাহিত্যে নোবেল পেয়েছিলেন। সিভি রমন নোবেল পেয়েছিলেন, তাই না? কৈলাস সত্যার্থীও পেয়েছিলেন, APJ আব্দুল কালাম পাননি। আচ্ছা, সিভি রমন কবে পেয়েছিলেন জেনে রাখো, 1930 সালে তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। কোথায়? ইনি পেয়েছিলেন পদার্থবিদ্যায়। পদার্থবিদ্যায় নোবেল পান তিনি। কৈলাস সত্যার্থী 2014 সালে নোবেল পেয়েছিলেন। কোন ক্ষেত্রে পেয়েছিলেন? শান্তিতে।
নোবেল পেয়েছিলেন তিনি। নেক্সট কোশ্চেন, ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি? ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন গুগল, আর্চি নাকি কোবাল, ফরট্রান, কোনটি এখানে সঠিক উত্তর হবে? বলে ফেলো সকলে। অ্যান্সার কি হবে? আর্চি। আর্চি হচ্ছে ইন্টারনেটের কিন্তু প্রথম সার্চ ইঞ্জিন ছিল। এই আর্চি বলে সার্চ ইঞ্জিনটা 1990 সালে কিন্তু 1990 সালে আর্চি বলে এই সার্চ ইঞ্জিনটা গঠন করা হয়েছিল, বা আর্চি বলে এই সার্চ ইঞ্জিনটা কিন্তু আবিষ্কৃত হয়েছিল 1990। ঠিক আছে, আর কে করেছিলেন এটাও জেনে রাখো, অ্যালান এমটাজ, ইনি কিনা এই আর্চি ওয়েবসাইটটা বা আর্চি যে সার্চ ইঞ্জিন এটা তৈরি করেছিলেন। ঠিক আছে, আচ্ছা এখন সব থেকে বেশি পরিমাণে সার্চ করা হয় কোন সার্চ ইঞ্জিনে? সেটা হচ্ছে গুগল। এখন তো আর আমরা বলি না যে সার্চ করো, এখন আমরা বলে থাকি যে গুগল করো। অ্যাকচুয়ালি গুগল করো হবে কথাটি, নাকি সার্চ করো? সার্চ হবে। গুগল একটা কি? এটা একটা সার্চ ইঞ্জিন। সবচেয়ে বেশি ব্যবহৃত বা সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটি? গুগল। আচ্ছা গুগলের প্রতিষ্ঠাতা কে বলো তো দেখি, কারণ কয়েক বছর আগে প্রশ্ন এসেছিল এখান থেকে, গুগলের প্রতিষ্ঠাতাকে। অ্যান্সার কি হবে? গুগল অ্যালফাবেট বলে একটা কোম্পানির আন্ডারে আসে, এবং এই কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে ল্যারি পেজ ও তার সহ প্রতিষ্ঠা হচ্ছে সার্জেন ব্রিন। ওকে, ল্যারি পেজ ও সার্জেন ব্রিন এরা গুগল কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ফুজিয়ামা কি ধরনের পর্বত? ফুজিয়ামা আমরা কোথায় দেখতে পাই? জাপানে দেখতে পাই, তাই না? ফুজিয়ামা কোথায় আছে? জাপানে আছে। তো এটা একটা জাপানের আগ্নেয় পর্বত বা আগ্নেয়গিরি হিসাবে পরিচিত। তো জাপানের এই আগ্নেয়গিরি ফুজিয়ামা এখানে কি ধরনের পর্বত? অ্যান্সার হচ্ছে সঞ্চয়জাত। এখানে অপশানে আগ্নেয় পর্বত নেই, সঞ্চয়জাত আছে। কারণ আগ্নেয় পর্বত যেটা সেটাই সঞ্চয়জাত পর্বত। কারণ অগ্নি উৎপাতের ফলে সৃষ্ট যে পদার্থগুলো বার হয়, বা যে অ্যাশ বা যে তোমার হচ্ছে লাভা ম্যাগমাগুলো মানে খুব বার হয়ে থাকে অগ্নি উৎপাতের ফলে, সেগুলো কিন্তু জমে জমেই আগ্নেয় পর্বত তৈরি হয়ে থাকে। তো এটাকে সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত বলা হয়। ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন সম্প্রতিকালে? ঝাড়খণ্ডের নতুন কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে একজন শপথ নিয়েছেন, কে? ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন সম্প্রতিকালে। আগেও তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট, ভারতের সব থেকে পুরনো হাইকোর্ট কোনটি? দেখো ভারতে বর্তমানে কতগুলি হাইকোর্ট আছে জানো? 25টি হাইকোর্ট আছে ভারতে বর্তমানে। তো তার মধ্যে সব থেকে প্রাচীনতম কোনটি? অ্যান্সার হচ্ছে কলকাতা হাইকোর্ট, ভারতের সব থেকে প্রাচীনতম হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের আন্ডারে পশ্চিমবঙ্গ রাজ্য এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এই দুটি টেরিটরি কিন্তু এসে থাকে ভারতের। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বিহারের দুঃখ ড্যাশকে বলা হয়? কাকে বলা হয়ে থাকে বিহারের দুঃখ? দামোদর নদ, শীতকাল, কালবৈশাখী নাকি কোশি নদী? বিহারের দুঃখ আমরা কাকে বলে থাকি? বিহারের দুঃখ আমরা ডেয়ার স্টুডেন্টস বলে থাকি কোশি নদীকে। আর কোশি এ হচ্ছে গঙ্গার উপনদী। তো গঙ্গার কোন তীরের উপনদী বলো তো দেখি? কোশি নদী। কোশি, গণ্ডক এগুলো গঙ্গার কোন তীরের উপনদী? গঙ্গার বাম তীরের উপনদী। ঠিক আছে, গঙ্গার বাম তীরের উপনদী হচ্ছে কোশি নদী, যেটাকে আমরা বিহারের দুঃখ বলি। আর দামোদর এটা গঙ্গার ডান তীরের উপনদী, তাই না? এটা ভাগীরথী হুগলি নদীর সাথে মিলেছে, তো এটাকে আমরা গঙ্গার ডান তীরের উপনদীও বলতে পারি। তো এই দামোদর এটাকে আবার বাংলার দুঃখ বলা হয়। একে আমরা কি বলি? বাংলার দুঃখ। অনেকে বলবে স্যার কি বাচ্চাদের মতো প্রশ্ন করাচ্ছেন। হ্যাঁ, এই কোশ্চেনগুলোই কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। এগুলো যদি প্র্যাকটিস না থাকে, আমরা ভুলে গেলে এই কোশ্চেনগুলো পরীক্ষায় গিয়ে হাতড়াবো যে স্যার এত সহজ জিনিস ভুল করে এসেছি, তখন মাথার চুল ছিঁড়তে হবে। তো এখন থেকে প্র্যাকটিস না থাকলে কিন্তু হবে না। সহজ কঠিন সব ধরনের প্রশ্নই আমরা প্র্যাকটিস করব। নেক্সট প্রশ্ন, দ্য বেস্ট থিংস অ্যাবাউট ইউ ইজ ইউ বইটি লেখেন কে? বেস্ট থিং অ্যাবাউট ইউ ইজ ইউ, এই শীর্ষক বা এই নামের বইটা কে লিখেছেন? অ্যান্সার হচ্ছে বলিউডের একজন অভিনেতা অনুপম খের, তিনি লিখেছেন।
নিচের এককগুলির মধ্যে কোনটি একটি ভেক্টর রাশি? এর মধ্যে কোনটি একটি ভেক্টর রাশির উদাহরণ বলে ফেলো। ভেক্টর রাশি মানে কি? যার মান অভিমুখ উভয় আছে। কার আছে এখানে? বল। তো বল একটা ভেক্টর রাশি। সময়, দৈর্ঘ্য, ভর এগুলো কিন্তু ভেক্টর রাশির মধ্যে পড়ে না। এগুলো তাহলে কি রাশি? এগুলো হচ্ছে স্কেলার স্কেলার রাশির মধ্যে পড়ে থাকে। ওকে, আচ্ছা, ভেক্টর রাশির আর যদি উদাহরণের কথা বলা হয়, কি কি? যদি উদাহরণ না জানি, অন্য কিছু দিলে তখন হয়তো সমস্যা হয়ে যেতে পারে পরীক্ষায়, তাই না? তো ভেক্টর রাশির আরও আমাদের কিছু উদাহরণ জানতে হবে। যেমন হচ্ছে ওজন। ওজনটাকে আমরা ভালোবেসে বলে থাকি ভার। ভর নয়, কিন্তু ভর আলাদা। ভর মানে হচ্ছে মাস, আর ওজন মানে হচ্ছে ভার। এই জিনিসটা আলাদা। ভর এবং ভারের মধ্যে পার্থক্য আছে। আর হচ্ছে বল বললাম প্রথমেই, ক্লাসের প্রথমে একটা বলেছিলাম, বেগ একটা হতে পারে, ত্বরণ হতে পারে, ঠিক আছে? ত্বরণ একটা কিন্তু স্কেলার রাশির মধ্যে পড়তে পারে। তো এগুলো কিন্তু স্কেলার রাশির কিছু উদাহরণ। প্রথম বাঙালি যিনি স্বাধীনতা সংগ্রামে শহীদ হন, প্রথম বাঙালি হিসাবে কে স্বাধীনতা আন্দোলনে শহীদ হয়েছিলেন বলতে পারবে? প্রথম বাঙালি যিনি স্বাধীনতা আন্দোলনে শহীদ হয়েছিলেন তিনি হচ্ছেন ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম কবে শহীদ হয়? ক্ষুদিরাম বসু প্রথম প্রথম কিন্তু বাঙালি হিসাবে শহীদ হয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে 11ই আগস্ট 1908 সালে মুজাফফরপুর জেলে তার ফাঁসি হয়েছিল, ঠিক আছে? তো বিহারের মুজাফফরপুর জেলে। তো ইনি ছিলেন প্রথম বাঙালি স্বাধীনতা সংগ্রামী শহীদ। আর প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী শহীদ বললে হবে প্রীতিলতা ওয়াদ্দেদার। ইনি 1932 সালে কিন্তু শহীদ হয়েছিলেন, এটাও জেনে রাখবে। অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ইনি কিনা প্রথম বাঙালি মহিলা শহীদ ছিলেন। কোন বিজ্ঞানী রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন? রক্তের গ্রুপ কে আবিষ্কার করে? রক্তের গ্রুপ হয়ে থাকে না, এ গ্রুপ, বি গ্রুপ, তারপরে এ বি গ্রুপ, আরেকটা হয়ে থাকে ও গ্রুপ। এগুলোর আবার প্লাস মাইনাস আছে, এ বি প্লাস, এ মাইনাস, বি মাইনাস, ও প্লাস, ও নেগেটিভ, বিভিন্ন হয়ে থাকে রক্তের গ্রুপ। তো এই যে রক্তের গ্রুপ প্রথম কে আবিষ্কার করেন? কার্ল ল্যান্ডস্টাইনার, নোবেল জয়ী একজন কিন্তু বিজ্ঞানী ছিলেন, তিনি আবিষ্কার করেছিলেন। পরেরটা দেখো, পুনে শহরটি কোন নদীর তীরে অবস্থিত? পুনে। পুনেকে আমরা কি বলি? এটাকে আমরা বলে থাকি দাক্ষিণাত্যের রানী। দাক্ষিণাত্যের রানী কাকে বলা হয়? পুনেকে বলা হয়ে থাকে দাক্ষিণাত্যের রানী। তো এই পুনে শহরটি এটা মহারাষ্ট্র রাজ্যের মধ্যে পড়ে থাকে। এবং কোন নদীর তীরে? জেনে রাখো এটা অবস্থিত হচ্ছে মুলা ও মুথা নদীর তীরে। মুলা মুথা নদী। আচ্ছা, এই মুলা মুথা এই দুটো নদী হচ্ছে ভীমা নদীর উপনদী। ভালো করে বোঝো, ভীমা নদীর উপনদী হিসাবে পরিচিত হচ্ছে মুলামুথা নদী। আবার ভীমা নদী নিজে আবার কৃষ্ণার উপনদী। কি বলছি? ভালো করে বোঝো, কৃষ্ণার উপনদী ভীমা, ভীমার উপনদী মুলামুথা। গুড। পরেরটা, সৌদি আরবের রাজধানীর নাম কি? সৌদি আরবের রাজধানীর নাম কি? গুরুত্ব, সৌদি আরবের রাজধানীর নাম কি? অ্যান্সার হচ্ছে এখানে রিয়াদ হচ্ছে সৌদি আরবের রাজধানী। আর সৌদির মুদ্রার নাম কি বলো সকলে? আচ্ছা, এটা সকলে কমেন্ট করে জানাবে, সৌদির মুদ্রার নাম কি। নেক্সট প্রশ্ন, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস 2024 সালের জন্য অক্সফোর্ড অ্যাওয়ার্ড অফ দ্য ইয়ার কোনটিকে, অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার মানে এই বছরের সেরা শব্দ হিসাবে ঘোষণা করেছে কোনটিকে? অক্সফোর্ড ইউনিভার্সিটি 2024 প্রেস 2024 সালের জন্য অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার কোনটিকে ঘোষণা করা হয়েছে? অ্যান্সার হচ্ছে ব্রেন রুট নামের এই শব্দটাকে, ব্রেন রুট। চলো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে একটি নতুন পর্বে। ততক্ষণের জন্য TWS একাডেমি দ্য ওয়ে অফ সলিউশনে অন্যান্য ক্লাসগুলো দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই।